শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। করোনাকালীন এই সময়েও নতুন ২৮,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বেপজা। ধান, ইলিশ, তৈরি পোশাক, প্রবাসী আয় সহ ১৩ খাতে বিশ্বের শীর্ষ ১০-এর তালিকায় বাংলাদেশ। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। করোনাকালীন এই সময়েও নতুন ২৮,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল কর্তৃপক্ষ বেপজা। ৮টি চলমান ইপিজেডের পাশাপাশি নতুন আরও ৪টি ইপিজেডের কাজও এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় রাখবে ইতিবাচক ভূমিকা। করোনা মহামারীর মাঝেও সন্তোষজনক বিদেশি বিনিয়োগ এসেছে বাংলাদেশে, যার মূলেই ছিল স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানার গতি সঞ্চারে সরকারের নানা কার্যকর উদ্যোগ। এছাড়া বিদেশি বিনিয়োগ ও অপ্রচলিত পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজার সময়োপযোগী কর্মপরিকল্পনা আয় বাড়াতে রাখে বিশেষ ভূমিকা। ২০২০ এবং ২১ এই অর্থ বছরে বিশ্বে অর্থনীতির অবস্থাটা ছিল প্রায় ৪২% কম ছিল, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এর ফ্লোটা কম ছিল। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ অনেকটা ভালো অবস্থানে আছে। করোনার গত এক বছরের মধ্যেও আমাদের বিনিয়োগ বেড়েছে প্রায় $৩০০ মিলিয়ন এবং আমাদের প্রায় কর্মসংস্থান নতুনভাবে সৃষ্টি হয়েছে ২৮,০০০ এর মতো। অর্থনীতির যে ধাক্কা আমরা পেয়েছি তা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় আমরা অনেকটা সহনশীল পর্যায়ে আছি। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর জন্য যখন অনেক উন্নত দেশেও চলছে হাহাকার, এমনি প্রেক্ষাপটে পিপিই, মাস্ক, আইসোলেশন গাউন সহ নানা স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী রপ্তানি করে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যখন করোনা প্রাদুর্ভাব শুরু হয় তখন কিন্তু আমরা আসলে বিশেষ করে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো পিপিই, মাস্ক কিংবা সেফটি গাউন, অন্য আনুষঙ্গিক যেগুলো সেফটি ইকুইপমেন্ট থাকে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ওয়াকিবহাল ছিলাম না। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত পণ্য কিন্তু এখন আমেরিকাতেও যাচ্ছে এবং এই মেডিকেল অ্যাক্সেসরিজ প্রস্তুত করার ক্ষেত্রে বাংলাদেশে যে বিদেশি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমরা অনলাইনে এবং ভার্চুয়ালি আমরা এগ্রিমেন্ট সাইন করেছি জার্মানির সাথে, আমরা এগ্রিমেন্ট সাইন করেছি চীনের সাথে। বেপজা পণ্যের বহুমুখীকরণ, বৈচিত্র্যায়ন ও বিকল্প বাজার সম্প্রসারণের পাশাপাশি রোবোটিক্স ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রহণ করেছে নানা উদ্যোগ, যা দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রায় রাখবে ইতিবাচক ভূমিকা। শুধু তাই নয়, চলমান ৮টি ইপিজেডের কার্যক্রম শতভাগ সচল রাখার পাশাপাশি নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রেখে চলেছে বেপজা। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্তমানে যে ৮টি সচল ইপিজেড আছে তার বাইরে আরও নতুন করে ৩টি ইপিজেড হচ্ছে এবং একটি ইপিজেড অলরেডি হয়ে গেছে, অর্থাৎ টোটাল 12টি ইপিজেড হবে। মিরেশ্বরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে বেপজা ইপিজেড হবে, প্রায় সম্পূর্ণ শেষ। আমরা ৭০টি প্রতিষ্ঠান থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছি, তারা এখানে বিনিয়োগ করতে চায়। আমরা আশা করি এ মাসের মধ্যেই হয়তো আমরা তাদেরকে অ্যালটমেন্ট দিতে পারবো। এর বাইরে পটুয়াখালীতে পায়রা বন্দরের কাছে ইপিজেড হবে, যশোরের নোয়াপাড়াতে এবং রংপুরের গাইবান্ধাতে ইপিজেড হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান এই ইপিজেডগুলোর মাধ্যমে দেশের সুষম উন্নয়ন হোক, দেশের সাধারণ মানুষ উপকৃত হোক, অর্থনীতির চাকা প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ুক। বেপজা যেভাবে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, ২০% রপ্তানিতে কন্ট্রিবিউট করছে, আমরা এই পার্সেন্টেজটাকে আরও সামনে নিয়ে যেতে চাই এবং দেশি বিনিয়োগকারীদের মধ্য দিয়েই আমরা আরও নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির জন্য পরিকল্পনা আছে আমাদের। সরকারের নির্দেশনা অনুযায়ী সকল স্বাস্থ্যবিধি মেনে চলছে বেপজার আওতাধীন সকল শিল্প কারখানা। স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে সীমিত সাধ্য নিয়েই ধান, ইলিশ, তৈরি পোশাক, প্রবাসী আয় সহ অন্তত ১৩টি ক্ষেত্রে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এসব খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে।
কিছু কিছু ক্ষেত্রে চীন ও ভারতের মতো বড় দেশের পরেই উচ্চারিত হয় বাংলাদেশের নাম। কয়েকটি ক্ষেত্রে তো চীন ভারতকে পেছনে ফেলে প্রথম অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। এভাবে বাংলাদেশের অর্থনীতিতে যে উত্থান ঘটেছে তা আজ চোখ বড় করে দেখছে বিশ্ববাসী। স্বাধীনতার পর যখন মোট জনসংখ্যা ছিল ৭.৫ কোটি, তখন দেশে খাদ্য সংকট ছিল, আমদানি করে চলতে হতো। অথচ সেই বাংলাদেশের আবাদি জমির পরিমাণ অনেক কমার পরও আজ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশে গত ২০১৯-২০ অর্থবছরে ৫,২৬,০০,০০০ টন ধান উৎপন্ন হয়েছে, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। চীন ১৪,৮৫,০০,০০০ টন উৎপাদন করে প্রথম, আর ভারত ১১,৬৪,০০,০০০ টন উৎপাদন করে দ্বিতীয় স্থানে রয়েছে। সারা বিশ্বে উৎপাদিত মোট ইলিশের ৮৬% বাংলাদেশে হচ্ছে, যা পরিমাণে ৫,৩৩,০০০ টন। চার বছর আগেও বিশ্বে মোট ইলিশ উৎপাদনে বাংলাদেশের হিস্সা ছিল ৬৫%। ইলিশ উৎপাদনে ভারত দ্বিতীয়, মিয়ানমার তৃতীয়। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ২,৭৫০ কোটি মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে, যা বিশ্বের মোট পোশাক রপ্তানির ৬.৮%। পোশাক রপ্তানিতে প্রথম হচ্ছে চীন, তাদের হিস্সা ৩০.৮%। ৬.২% হিস্সা নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। প্রবাসী আয় আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। গত অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে প্রায় ২,০০০ কোটি ডলার। একই অর্থবছরে ভারত ৭,৮০০ কোটি ডলার নিয়ে প্রথম এবং ৬,৭০০ কোটি ডলার পেয়ে চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বছরে উৎপাদন হয় ১,৬০,০০,০০০ টন। এক্ষেত্রে শীর্ষ অবস্থান চীনের, দ্বিতীয় স্থান ভারতের। দেশে বর্তমানে ৬০ ধরনের সবজি উৎপাদিত হচ্ছে, যার সঙ্গে জড়িত ১,৬২,০০,০০০ কৃষক পরিবার। আলু উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ষষ্ঠ। স্বাধীনতার ১ বছর আগে আলু উৎপাদন হয়েছিল ৯ লাখ টন। ৫০ বছরে আলু উৎপাদন ১১ গুণ বেড়েছে। গত অর্থবছরে আলু উৎপাদিত হয়েছে ১,২,০০,০০০ টন। ৯,১৪,০০,০০০ টন নিয়ে বিশ্বে প্রথম এখন চীন, আর ৪,৯৭,০০,০০০ টন নিয়ে দ্বিতীয় হচ্ছে ভারত। বিশ্বে বছরে ৩৭ লাখ টন কাঁঠাল উৎপাদিত হয়। এ ফল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। বার্ষিক উৎপাদনের পরিমাণ ১০ লাখ টন। বিশ্বে সর্বোচ্চ ১৮ লাখ টন কাঁঠাল হয় ভারতে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশ এখন বিশ্বে আম উৎপাদনে অষ্টম। বছরে উৎপাদন হয় ২৪ লাখ টন। ১০ বছর আগে ১২,৫৫,০০০ টন নিয়ে অবস্থান ছিল দশম। ২০১৮ সালে বাংলাদেশ সপ্তম স্থানেও উঠেছিল। আম উৎপাদনে সবার উপরে ভারত, তাদের উৎপাদনের পরিমাণ ১.৫ কোটি টন। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। ১০,৪৭,০০০ টন পেয়ারা উৎপাদন করে বর্তমানে বাংলাদেশ বিশ্বের অষ্টম স্থানে। ১,৭৬,০০,০০০ টন নিয়ে ভারত প্রথম এবং ৪৪ লাখ টন উৎপাদন করে চীন দ্বিতীয় স্থানে রয়েছে। একসময় শুধু দেশি পেয়ারার চাষ হলেও বিপ্লবটা ঘটিয়েছে থাই জাতের ও কাজি পেয়ারা। পাট রপ্তানিতে প্রথম, উৎপাদনে দ্বিতীয়।
সোনালী আঁশ খ্যাত পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। উৎপাদনের পরিমাণ 13,35,000 টন, যা বিশ্বের মোট উৎপাদনের 42%। প্রায় 20 লাখ টন উৎপাদন করে প্রথম ভারত। ভারতে হয় বিশ্বের 55% উৎপাদন। 45,000 টন নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। তবে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বিশ্বে প্রথম বাংলাদেশ। পাট দিয়ে 285 ধরনের পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়। গরু ও ছাগল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। গরু ছাগলের উৎপাদন বৃদ্ধিতে বৈশ্বিক অবস্থানে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। ছাগলের সংখ্যা, মাংস ও দুধ উৎপাদনের দিক থেকে বৈশ্বিক সূচকে ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, আর ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে বিশ্বে চতুর্থ। ছাগল উৎপাদনে বিশ্বের শীর্ষ 2 দেশ হচ্ছে ভারত ও চীন। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। দেশে মিঠা পানির মাছ উৎপাদন হয় বিশ্বের মোট উৎপাদনের 10%। 16% নিয়ে প্রথম চীন, 14% নিয়ে ভারত দ্বিতীয়। গত 10 বছরে মাছের উৎপাদন 53% বেড়েছে, আর মাছ রপ্তানি বেড়েছে 20%-এর বেশি। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ফ্রিল্যান্সিংয়ের সংখ্যা 6 লাখ, যা শতকরা হারে বিশ্বের প্রায় 27%। বাংলাদেশ এই খাতে দ্বিতীয় স্থানে রয়েছে। ফ্রিল্যান্সারের সংখ্যায় প্রথম হচ্ছে ভারত। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিধি বাড়লেও সেই তুলনায় বাড়েনি দেশীয় জাহাজের সংখ্যা। এজন্য জাহাজ ভাড়া পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমদানি রপ্তানিকারকদের। তবে সমুদ্রপথে পণ্য পরিবহনের সংকট দূর করতে এগিয়ে আসছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে নতুন 2টি জাহাজ। সমুদ্রপথে পণ্য পরিবহন করতে প্রতি বছর বাংলাদেশের ব্যয় হয় প্রায় $9 বিলিয়ন। এর মধ্যে দেশীয় পতাকাবাহী জাহাজগুলো পরিবহন করে মাত্র 10 থেকে 15% পণ্য। প্রতি বছর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিধি বাড়লেও সেই তুলনায় দেশীয় জাহাজের সংখ্যা বাড়েনি। এজন্য জাহাজ ভাড়া পেতে রীতিমতো বেগ হচ্ছে আমদানি রপ্তানিকারকদের। তবে সমুদ্র পথে পণ্য পরিবহনের সংকট দূর করতে এগিয়ে আসছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে মেঘনা গ্রুপ যুক্ত করেছে 2টি পণ্যবাহী জাহাজ। এ নিয়ে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 63তে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনার এই সময়ে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক ধারার মধ্যে আন্তর্জাতিক সমুদ্রপথে 2টি নতুন জাহাজ যুক্ত হওয়া দেশের অর্থনীতির জন্য মাইলফলক। আমাদের সক্ষমতা যত বৃদ্ধি হবে, পৃথিবী তত আমাদের কাছে চলে আসবে, এবং সেই পথযাত্রায় এমভি মেঘনা, প্রিন্স এবং অ্যাডভেঞ্চার দিয়ে এই যাত্রা আরও অনেক বড় দীর্ঘ হবে। আমরা চাই আগামী 5 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশে 500-600 এইসব সমুদ্রগামী জাহাজ আমরা হবে, এবং আমাদের ব্যবসায়ীরা সেখানে এগিয়ে আসবে এবং সরকার তাদেরকে সহযোগিতা করবে। আমাদের সমুদ্র এটা যেন ব্যবসা বান্ধব হয় এবং মানুষের বাংলাদেশের অর্থনীতিতে এটা যেন একটা বড় সহায়ক শক্তি হিসাবে আমাদের থাকে, সেইভাবে আমরা পদক্ষেপ আমরা নিতে চাই। সমুদ্রপথে দেশের পতাকাবাহী জাহাজগুলো বিশ্বের বুকে দেশের সুনাম আরও বাড়াবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। এই জাহাজগুলো বিখ্যাত জাংশু মিটসুই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। উক্ত জাহাজ 4টি 2022 সালে আমাদের নৌ বহরে যুক্ত হয়ে মেঘনা গ্রুপের জাহাজ বিশাল বহরকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে ও দেশীয় পতাকায় সুশোভিত হয়ে আমাদের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দেবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে একটি জাহাজ ব্রাজিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমভি মেঘনা প্রিন্সেস ও মেঘনা অ্যাডভেঞ্চার নামের বাল্ক ক্যারিয়ার জাহাজ দুটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জন্য শিল্পের কাঁচামাল পরিবহন করবে। প্রতিটি জাহাজ ৬২,০০০ মেট্রিক টন কার্গো ধারণ ক্ষমতা সম্পন্ন এবং মেশিনারিগুলো অত্যাধুনিক। আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার সম্পূর্ণ অটোমেটিক এবং তেল সাশ্রয়ী
এটি ঘন্টায় 25 থেকে 28 কিলোমিটার বেগে যেতে পারে এবং এই জাহাজ বিশ্বের সব দেশের বন্দরে গমন করতে পারে এবং দেশের ভাবমূর্তিও আমাদের অনেকটা উজ্জ্বল হয় বাইরের দেশে। দেশের পতাকাবাহী জাহাজ বহরে নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশের অংশীদারিত্ব আরও বাড়বে। বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি সাস্টেনেবল হবে এবং সংখ্যা বাড়বে এবং আমি আশা করি আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রী মহোদয়ের যে ইন্ডাস্ট্রিয়াল এবং শিপিং কমিউনিটিকে যে কথা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিব যে আমরা কতটুকু পলিসি সাপোর্ট এবং সাস্টেনেবল ব্লু ইকোনমি এবং সাস্টেনেবল শিপিংয়ের দিয়ে কাজ করে যাব। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। দর্শক, যেমনটি গত সপ্তাহে বলেছিলাম, মার্কেট রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে, ঠিক সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আগামী সপ্তাহেও সূচকটি আরও কিছুদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৫,৩৫৮ এবং সর্বনিম্ন ৫,১৫৩ পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। অনেকটা একই দৃশ্য দেখতে পাচ্ছি সিএসই এক্স সূচকে। মার্কেট রিটেস্ট করে এই সূচকটিও আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। সিএসই এক্স সূচকটি আগামী দিনে আরও কিছু উপরে ওঠার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৯,৩১৮ এবং সর্বনিম্ন ৯,০৩৪ পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ১৬,২০৯ এবং সর্বনিম্ন ১৫,৮২০ পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সাংহাই কিছুটা নিম্নমুখী প্রবণতায় গত সপ্তাহে লেনদেন শেষ করলেও পরবর্তীতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৩,৪৯৪ এবং সর্বনিম্ন ৩,৩৭২ পয়েন্ট স্পর্শ করে। সর্বশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সূচকটি স্ট্রং আপট্রেন্ডের সাপোর্ট লেভেল থেকে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। ধারণা করা যায় আগামী সপ্তাহেও সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৫০,১৩২ এবং সর্বনিম্ন ৪৭,৮২৩ পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। করোনা মহামারী বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিকে ওলটপালট করে দিলেও অতি ধনীদের কিছুই হয়নি। মহামারী চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো আরও বড় হয়েছে। এখন বিশ্বের বেশিরভাগ মানুষের কেনাকাটা অনলাইন নির্ভর হয়ে পড়েছে, যা এই ধনীদের আরও ধনী করেছে। বিশ্বের অন্য সব শহরের চেয়ে চীনের বেজিংয়ে এখন সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে গত বছর চীনের রাজধানীতে নতুন করে ৩৩ জন শতকোটিপতি হয়েছেন। বর্তমানে ১০০ জন শতকোটিপতির বাস এই শহরে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, এখানে বাস করেন ৯৯ জন শতকোটিপতি। বিশ্বের অন্য যে কোনো বড় দেশের তুলনায় চীন দ্রুত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেই সঙ্গে প্রযুক্তি সংস্থাগুলোর উন্নতি ও শেয়ার বাজারের উত্থান তাদের এই শীর্ষস্থানে নিয়ে এসেছে। অবশ্য মোট সম্পদের হিসাবে এগিয়ে আছে নিউ ইয়র্ক। এখানে বেইজিংয়ের
100 ধনকুবেরের যে সম্পদ তার চেয়ে নিউ ইয়র্কের 99 ধনকুবেরের সম্পদ বেশি। বেইজিংয়ের শীর্ষ ধনী জাং ইয়ামিন, তিনি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা। তার মোট সম্পদের পরিমাণ $3,560 কোটি। বিপরীতে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ধনী বাসিন্দা সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, তার সম্পদের পরিমাণ $5,900 কোটি। গত বছর চীনে নতুন করে 210 জন বিলিয়নিয়ার ক্লাবে ঢুকেছেন। ফোর্বসের 35তম বার্ষিক বিলিয়নিয়ারের ওই তালিকা অনুযায়ী করোনা মহামারীর মধ্যেই বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। গত বছরের তুলনায় 2021 সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে 660 জন। এবার তালিকায় নতুন করে যুক্ত হওয়াদের মধ্যে 493 জনই প্রথমবারের মতো বিলিয়নিয়ার হয়েছেন। আর গোটা দুনিয়ায় বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়ে 2,755 জনে উন্নীত হয়েছে। আর তাদের সম্মিলিত সম্পদের নিট মূল্য দাঁড়িয়েছে $13,10,000 কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবারও বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের নিট মূল্য $177 বিলিয়ন। $151 বিলিয়ন সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন একই দেশের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার চেয়ারম্যান এলন মাস্ক। ফ্রান্স ভিত্তিক বিলাসপণ্যের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড $150 বিলিয়ন নিট সম্পদ নিয়ে তৃতীয় হয়েছেন। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।